হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সো আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ট্রান্সফর্মারের সেকেন্ড ভিডিও আজকে আমরা দেখব ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফর্মার। ওকে, সো ইকুইভ্যালেন্ট সার্কিট স্টার্ট করছি। দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট করার আগে আমি তোমাদের একটু ইএমএফ ইকুয়েশনটা আমরা কি করে পাই সেটা একটু দেখিয়ে দিই। দেখো, আমি এটা নর্মাল ওয়ান সাইড ড্র করলাম। সো আমরা যখন এখান থেকে ভিএস দিচ্ছি, মানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সো আমরা কি লিখি? ভিএস ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। ক্লিয়ার? ভিএস ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, সাপ্লাই কারেন্ট, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি না আইএম সাইন ওমেগা টি। তার মানে এটা যদি ম্যাক্সিমাম ভোল্টেজ হয়, ম্যাক্সিমাম কারেন্ট অবশ্যই ফ্লো করবে। এবার এই কারেন্টটা এখানে এই কয়েলে যাওয়ার পরে যে ফ্লাক্সটা ক্রিয়েট করবে, দিস ফ্লাক্স, সেই ফাইটাকে আমরা বলতে পারি না ফাই এম সাইন ওমেগা টি। ওকে, এবার দেখো এইটুকু মনে রাখবে। ওকে, এবার দেখো আমাদের এখানে কি হচ্ছে, এখানে ইএমএফ প্রডিউস হচ্ছে E1 প্লাস মাইনাস, এখানে একটা ইএমএফ প্রডিউস হচ্ছে। এবার এই ইএমএফ প্রডিউস হওয়ার জন্য আমরা যখন এখানে একটা কয়েল নিয়ে আসছি, তো এখানে যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে, এই ফ্লাক্সটা এই কয়েলটার সাথে লিঙ্ক করছে, দিয়ে এখানে আবার ইএমএফ প্রডিউস হচ্ছে E2, এবং সেটা লোড থ্রু ফ্লো করে যাচ্ছে, তাই তো? সেটা লোড থ্রু ফ্লো করে যাচ্ছে। ক্লিয়ার? এবার লোড থ্রু যদি এভাবে ফ্লো করে যায়, তাহলে ভালো করে দেখো এখানে যে ইএমএফটা প্রডিউস হবে, আমরা ফ্যারাডে ল থেকে কি জানি? ই ইকুয়ালস টু মাইনাস ডি সাই বাই ডিটি। অনেক বইতে ডি ফাই বাই ডিটি আছে, সো আমি ডি সাই লিখেছি বিকজ অফ এটা হচ্ছে সাইটা হচ্ছে সাই ইকুয়ালস টু এন ইন্টু ফাই। ক্লিয়ার? সাই ইকুয়ালস টু কি? এন ইন্টু ফাই। সো এই সাইকে বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ। ঠিক আছে, এই সাইকে কি বলা হয়? ফ্লাক্স লিঙ্কেজ। ওকে, এবার দেখো এই মাইনাসটা এখানে দেওয়ার কারণটা হচ্ছে এই পোলারিটিটাকে বোঝায়। আমরা E1 বের করছি, এই পোলারিটিটাকে বোঝায়, এই প্লাস মাইনাস। সো তুমি যদি এখানে প্লাস মাইনাস লিখে দাও, তাহলে এখানে মাইনাস দেওয়ার কোনো কারণ নেই। তুমি ডাইরেক্ট এভাবে লিখতে পারো E1 ইকুয়ালস টু ডি বাই ফাই, এর জায়গায় আমরা কী লিখবো? এন ইন্টু ফাই। ক্লিয়ার? এন ইন্টু ফাই। এবার দেখো এনটা কনস্ট্যান্ট, এন কি? নাম্বার অফ টার্নস ইন্টু ফাই। ফ্লাক্স লিঙ্কেজ কি? নাম্বার অফ টার্নস ইন্টু ফাই। তার মানে ফ্লাক্স লিঙ্কেজ ডিপেন্ড করছে এর মধ্যে কত ফ্লাক্স লিঙ্কেজ হবে একটা কয়েলের মধ্যে, সেটা তার নাম্বার অফ টার্নস ইন্টু ফাইয়ের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। তাহলে ডি ফাই বাই ডিটি এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে মাইনাসটা কেন চলে গেল? এই মাইনাসটা কি বোঝায়? এর পোলারিটিটাকে বোঝায়। তো আমি যদি পোলারিটিটা এখানে ডিফাইন করে দিই, তাহলে এটা মাইনাস লেখার কোনো দরকার নেই। তাহলে আরেকটা জিনিস বোঝো, এখানে এই মাইনাসটা বোঝায় মেনলি লেঞ্জ ল। ওকে, লেঞ্জ ল কি বলেছে? যে এখানে যে ইএমএফটা প্রডিউস করবে, সে তার কজেসকে অপোজ করবে। তাহলে এই ইএমএফটা কি করছে? তার কজেসকে অপোজ করছে, তার জন্য এখানে মাইনাস হয়। ক্লিয়ার? সো এখানে যখন আমরা প্লাস মাইনাস লিখে দিয়েছি, তার মানে কি? এই দিকে সোর্স কারেন্ট ফ্লো করছে, এই দিকে তোমার ইএমএফের জন্য যে ইএমএফ তৈরি ভোল্টেজের জন্য যে কারেন্টটা, এটা তার অপোজিট দিকে ফ্লো করছে। তার মানে এখান থেকে লেঞ্জ ল স্যাটিসফাইড। তো এই পোলারিটিটা দিয়ে দিলেই আমাদের কিন্তু এই মাইনাসটা দেওয়ার কোনো কারণ নেই। বোঝা গেল? এবার দেখো এই এন ইন্টু ডি ফাই বাই ডিটি, এটাকে আমরা কি লিখতে পারি? E1 ইকুয়ালস টু, এটাকে ধরে নিলাম এটা N1, এই টার্মসের জন্য এটাকে N1 ধরে নিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি না ফাই এম সাইন ওমেগা টি? এটাকে আমরা কি লিখতে পারি? ফাই এম সাইন ওমেগা টি। ওকে, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ভালো করে দেখো, N1 ইন্টু ফাই এম, ওকে, টি এর সাপেক্ষে করছি, এটা কি? ওমেগা। তাহলে ওমেগাটা সামনে আসলো, তাহলে কত হবে? সাইনটা কত হবে? কস ওমেগা টি। সাইন কত হবে আমাদের? কস ওমেগা টি।
তাহলে এই পুরোটাকে যদি আমরা ইএম ধরে নিই, তাহলে E1 ইকুয়ালস টু ইএম কস ওমেগা টি, যেখানে ইএম কি এন ফাই এম ইন্টু ওমেগা, বোঝা গেল, এন ফাই এম ইন্টু ওমেগা। ওকে, এবার ভালো করে দেখো, এবার আমি যদি এই ইনডিউস ইএমএফের আমি যদি আরএমএস ভ্যালু বের করতে চাই, সো এটা E1 আরএমএস বের করব। সো আমরা একটা সাইন ওয়েভের আরএমএস ভ্যালু কি জানি, পিক ভ্যালু বাই √2। তোমরা যদি এটা না জানো আমি তোমাদের অবশ্যই বলে দেবো পরে, পিক ভ্যালু বাই √2। এটা কি, আমরা এখানে ইনপুটটা কি দিয়েছি, সাইন ওয়েভ। মনে রাখবে একটা সাইন ওয়েভের যখন আমরা আরএমএস ভ্যালু বের করব সেটা হবে পিক ভ্যালু বাই √2, ঠিক আছে। একটা সাইন ওয়েভের যখন আমরা আরএমএস ভ্যালু বের করব, মানে রুট মিন স্কোয়ার ভ্যালু। সো রুট মিন স্কোয়ার ভ্যালু একটা ওয়েভ ফর্মের জন্য কোথা থেকে আসছে আমি অবশ্যই ডিসক্রাইব করব, বাট এখন আপাতত এইটা একটু মনে রেখে দাও, সময় হলে আমি অবশ্যই ডিসক্রাইব করব। ওকে, তাহলে পিক ভ্যালু মানে আমার ইএম, তাহলে কি হবে ইএম বাই √2। সো হোয়াট ইজ ইএম, এন ফাই এম ইন্টু ওমেগা, তাহলে এন ফাই এম ইন্টু ওমেগা, ওকে, বাই √2। ওকে, তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি E1 RMS ইকুয়ালস টু ওমেগাকে আমরা 2πf লিখতে পারি ইন্টু এন ফাই এম বাই √2। 2π বাই √2 এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 4.44 N1 ফাই এম এফ। কি বললাম বুঝলে, এটা পাবে। তাহলে এটা আমরা E1 RMS বের করলাম, এটাকে তোমরা বক্স করে রেখে দাও, E1 RMS, বোঝা গেল। তাহলে 2π বাই √2 যদি তুমি ক্যালকুলেটরে করো তুমি অবশ্যই এই ভ্যালুটা কিন্তু পাবে। তাহলে এটা আমরা কার জন্য করলাম, E1 এর জন্য, ক্লিয়ার। এবার সেমভাবে যদি আমরা E2 এর জন্য করি, তাহলে E2 RMS কি পাবো, সেম 4.44 ইন্টু এটা N1 এর জায়গায় N2 হয়ে যাবে, আর ফাই এম ইন্টু এফ। ওকে, তাহলে এই ফাই এমটা মনে রাখবে, ইন ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। ট্রান্সফর্মার কি কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস, তার মানে এখানকার ফ্লাক্স কিন্তু কনস্ট্যান্ট। ওকে, দ্যাটস ওয়াই এই ফ্লাক্সটার কোনো চেঞ্জেস হবে না। তাহলে আমরা এখান থেকে কি পেলাম ভালো করে দেখো তো, এই দুটোকে একটা যদি আমরা রিলেশন ড্র করি এই দুটোর থেকে, তাহলে দেখো আমরা E1 বাই E2 এগুলো হচ্ছে আরএমএস ভ্যালু, আমি আরএমএসটা লিখলাম না, বাই দেখো 4.44 কেটে যাবে, ফাই এম সব কেটে যাবে, N1 বাই N2, বোঝা গেল। তাহলে এই রিলেশনটা বোঝা গেল। তাহলে আমরা কিন্তু জানতাম, এই রিলেশনটা অনেকেই জানে যারা ট্রান্সফর্মার পড়েছো, বাট কোথা থেকে এসছে রিলেশনটা বোঝা গেল তো। তাহলে E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2, ক্লিয়ার। সো দিস ইজ আ ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। এবার আমরা কি জানি ট্রান্সফর্মারের, চলো আমি আরেকটু কয়েকটা রিলেশন তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, আমরা জানি ট্রান্সফর্মারে, আমি কালকে তোমাদের বলেছিলাম যে পাওয়ার কিন্তু কনস্ট্যান্ট। কোথাকার পাওয়ার ভালো করে মনে রাখবে, দেখো এইখানে আমাদের লসেস কম্পোনেন্টগুলো থাকে, আমি তোমাদের দেখাচ্ছি। বাট এই কন্ডিশনে, মানে আমি বলতে চাইছি তোমাদের এক্স্যাক্টলি প্রাইমারির এই পার্টটা আর সেকেন্ডারির এই পার্টটা, এখানে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সেম। কি বললাম, ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সেম, ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি P1 ইকুয়ালস টু P2। এই P1কে লিখতে পারি আমরা কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট। সো এই ভোল্টেজ মানে কি, এখানে ইনডিউস ইএমএফ E1, ওকে, ইন্টু কারেন্ট মানে I1, এখানে নিশ্চয়ই এটা IS লিখেছি, কিন্তু প্রাইমারি কারেন্ট I1 আর সেকেন্ডারি কারেন্ট I2, এটাকে I1 ধরলাম। I1 ইকুয়ালস টু এটা কি হবে, E2 ইন্টু I2। তাহলে ভালো করে দেখো আমরা কি লিখতে পারি, E1 বাই E2, I2 বাই I1। তাহলে যেহেতু এর পাওয়ার কনস্ট্যান্ট, তার থেকে আমরা এটা ড্র করতে পারলাম।
তাহলে পাওয়ার কনস্ট্যান্ট আমি কেন বলেছি ভালো করে বোঝো। আমরা যখন ট্রান্সফর্মার ইউজ করি না, ধরো ট্রান্সফর্মারের রেটিং দেওয়া আছে যে 220 ডিভাইডেড বাই 22, তার মানে প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 220, সেকেন্ডারি হচ্ছে 22 ভোল্ট, এই রেটিংয়ের ট্রান্সফর্মার। তাহলে পাওয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, দেখো 220 ইকুয়াল টু 22, তাহলে 220 ইন্টু 1 করলাম, এটার সাথে 10 করলাম, তাহলে এই 1 আর এই 10টা কি কারেন্ট। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কারেন্ট ইন্টু ভোল্টেজ কী হবে, পাওয়ার মানে P1, কারেন্ট ইন্টু ভোল্টেজ P2, দুটোর গুণফল কিন্তু 220 হচ্ছে। তার মানে আমরা দেখলাম এখানে আমরা আউটপুটে ভোল্টেজটাকে ভ্যারি করাই, কারেন্ট আপনা আপনি ভ্যারি হয়ে যায়। ক্লিয়ার? কারেন্ট ওদের মাল্টিপ্লিকেশানে এভাবে তৈরি হয়ে যায়। ঠিক আছে? তার মানে আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন যে ট্রান্সফর্মার কথাটা বলি, আমরা আলটিমেট পাওয়ার কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারি না, এটা পসিবল নয়। আমরা কি করি, ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ভোল্টেজের সাথে এর মাল্টিপ্লিকেশান পাওয়ার, আলটিমেট পাওয়ার কিন্তু কনস্ট্যান্ট হলো। চলো এবার নেক্সট টপিক, এটা হচ্ছে অল অ্যাবাউট ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। ওকে, এবার আমরা দেখব যে একটা ট্রান্সফরমারের লোডেড কন্ডিশন কি, নো লোডেড কন্ডিশন কি, তারপরে আইডিয়াল ট্রান্সফরমার কি। চলো আইডিয়াল ট্রান্সফরমার কি সবার আগে যেটা বলবো, হোয়াট ইজ আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার, দেখো আমি হয়তো তোমাদের থিওরি পার্ট বেশি লেখাই না, বাট তোমাদের বোঝার জন্য যতটুকু বলা দরকার আমি কিন্তু বলি, তোমরা নিজের ভাষায় পারলে লিখে নেবে। ঠিক আছে? সো দেখো আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ট্রান্সফরমার যার এফিসিয়েন্সি 100%। ক্লিয়ার? এফিসিয়েন্সি 100% বলতে কি, তার মানে লসেস নেই, তার মধ্যে কোনো লসেস যদি না থাকে তাহলেই আমরা বলতে পারবো এফিসিয়েন্সি 100%। তাহলে কোনো একটা ট্রান্সফরমার কি আইডিয়াল কোনোদিনও পসিবল? ইন প্র্যাকটিক্যাল কোনোদিনও পসিবল না, জাস্ট আমরা ধরে নিই। সো এটা যদি আমাদের একটা ট্রান্সফরমার কোর হয়, দেখো এটা ধরে নাও আমাদের একটা ট্রান্সফরমার কোর। ক্লিয়ার? এটা আমাদের ট্রান্সফরমার কোর। সো আমি যদি এখানে লসেস কম্পোনেন্টগুলোকে নেগলেক্টেড করি, মানে এখানে লসেস কম্পোনেন্ট বলতে কি, কপার লস বা কোর লস, সবগুলো লসেসকে যদি আমি নেগলেক্টেড করি তাহলে ভালো করে দেখো আমি কি পাবো, এই সাপ্লাই ভোল্টেজ V1 ইকুয়ালস টু E1। যদি লসেস কম্পোনেন্টগুলো সবগুলোকে নেগলেক্টেড করি তাহলে V1 ইকুয়ালস টু E1, এখানকার ভোল্টেজ সমান। সেম E2 ইকুয়ালস টু লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে V2, এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে V2, তাহলে E2 ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, V2। সো এটা কখন পসিবল? অনলি ফর আইডিয়াল কেস। এটা কিন্তু একদম ভালো করে মনে রাখতে হবে। তাহলে ফর আইডিয়াল কেস আমরা বলতে পারি V1 ইকুয়ালস টু E1 অ্যান্ড V2 ইকুয়ালস টু E2। তাহলে আমরা যে রিলেশানটা বের করলাম E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2, তাহলে এখানে আমরা এটাও লিখতে পারি V1 বাই V2, আর কি ছিল ওখানে I2 বাই I1। সো I2 বাই I1টাই শুধু কিন্তু আলাদা, সবগুলো 1 শুধু কারেন্টের ক্ষেত্রে 2টা আগে, এটা একটু দেখে নেবে। তাহলে ফর আইডিয়াল ট্রান্সফরমার আমরা কিন্তু এই রিলেশনটা বলতে পারি, ফ্রম দ্য আইডিয়াল ট্রান্সফরমার ওয়েন অল লসেস আর 0। ওকে, এবার আইডিয়াল ট্রান্সফরমারের একটা ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ট্রান্সফরমার আমরা লিখবো, একটা হেডিং দাও যে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ট্রান্সফরমার। এবার ক্যারেক্টারিস্টিক্সটায় আমরা কি লিখব, ফর এ আইডিয়াল ট্রান্সফরমার মিউ ইনফিনিটি। ওয়াই মিউ ইনফিনিটি? দেখো লসেস যদি 0 হয়, লসেস যদি কোর লস, কপার লস, যদি কোর লস 0 হয়, তার মানে 0 মানে কি, কোর লস 0 মানে কি, রিলাক্টেন্সটা 0, রিলাক্টেন্স 0 কখন হবে, ওয়েন পারমিয়াবিলিটি, পুরো পারমিয়াবিলিটি যখন
মানে পারমিয়াবিলিটি যখন ইনফাইনাইট হবে, পারমিয়াবিলিটি যখন ইনফাইনাইট মানে ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্লো করতে পারবে, এটা দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্লো করতে পারবে। সো এটা কি পসিবল আদৌ? ইনফাইনাইট পারমিয়াবিলিটি মানে প্রচুর প্রচুর পরিমাণে ফ্লাক্স ফ্লো করতে পারবে, মানে হাইলি কন্ডাক্টিভ পসিবল, বাট মানে এক্সট্রিমলি হাইলি, যেটা আমি বলতে চাইছি। সেক্ষেত্রে মিউ আমাদের কী হবে? ইনফাইনাইট হবে। রিলাক্টেন্স জিরো, মানে এর মধ্যে কোনো বাধা নেই, সবাইকে পাস করিয়ে দেবে, ঠিক আছে? রিলাক্টেন্স জিরো। যদি রিলাক্টেন্স জিরো হয়, ভালো করে একটা জিনিস দেখো, যদি রিলাক্টেন্স জিরো হয় তাহলে রিলাক্টেন্স কখন জিরো হবে? তাহলে মিউ যদি ইনফাইনাইট হয়, রিলাক্টেন্সকে জিরো হতে হবে। তাছাড়া আরেকটা রিলেশন থেকে আমরা বলতে পারি রিলাক্টেন্স ইকুয়ালস টু এল বাই মিউ ইন্টু এ। তাহলে মিউ যদি ইনফাইনাইট হয়, সামথিং বাই ইনফাইনাইট জিরো, এখান থেকেও আমরা বলতে পারি রিলাক্টেন্স জিরো। তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের কন্ডিশন কি? মিউ ইনফাইনাইট হবে। এবার যদি দেখো যদি লসেস না, এখানে যদি রেজিস্ট্যান্স মানে রিলাক্টেন্স যদি না থাকে, তাহলে পাওয়ার লস কি হবে? লসেস জিরো হবে সিম্পলি। তার মানে এদের অ্যাক্রসের যে লসেসগুলো জিরো হবে। যদি লসেস জিরো হয়, ভালো করে বোঝো, তার মানে লসেস জিরো, তার মানে কি? এখানে যে কাপলিংটা হচ্ছে 100%, তাহলে কাপলিং এগুলো কিন্তু এক্সিস্ট করবে না, এগুলো কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করবে না। এটা জাস্ট আমরা আইডিয়াল কেসের ক্ষেত্রে ধরে নিয়ে করছি, ওকে? আর প্রথমেই আমি কি বললাম, একটা ট্রান্সফর্মার আইডিয়াল মানে এফিসিয়েন্সি কত? 100%। তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, একটা আইডিয়াল ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? তোমরা সুন্দর করে এগুলো একটু লিখে নাও। তাহলে যদি এগুলো হয়, তাহলে ভোল্টেজ রেগুলেশন কি আমি সেটা এখন বলছি না, বাট এক্ষেত্রেও আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রেও ভোল্টেজ রেগুলেশন কি হবে? জিরো। মানে ভোল্টেজ রেগুলেশন বলতে ভোল্টেজ ড্রপ মানে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ, এদের মধ্যে যে ভোল্টেজের ড্রপ হচ্ছে, দিস ইজ কল ভোল্টেজ রেগুলেশন। আমি দেখাবো একটা ফুল ক্লাস ভোল্টেজ রেগুলেশনের উপরে নেব, তখন বুঝতে পারবে। বাট ফর আ আইডিয়াল ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন অলসো জিরো। ক্লিয়ার? ফুল কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার আমরা দেখব আরেকটা জিনিস। এবার আইডিয়াল ট্রান্সফরমারকে আমরা লোড লাগিয়ে বা লোড ছাড়া দিয়ে এটাকে অবজার্ভ করব কি হতে পারে। চলো, এই রিলেশনগুলো কিন্তু তোমরা যদি বুঝে যাও, তাহলে আইডিয়াল ট্রান্সফরমার বোঝা কোনো অসুবিধা হবে না। না হলে কিন্তু এখান থেকে ম্যাথগুলো করতে একটু প্রবলেম হবে। তোমরা যদি বুঝতে না পারো, আমার ভিডিওটাকে পজ করে ভালো করে পেছন থেকে আবার দেখো, তাহলে বুঝে যাবে। তাহলে এটা আমাদের আইডিয়াল ট্রান্সফরমার। আমি ধরে নিলাম আমার এটা উইথাউট লোডেড, মানে লোডেড নেই, লোডেড কন্ডিশনে নেই। ভালো করে বোঝো, যদি লোডেড না থাকে, আমাকে ট্রান্সফরমার প্রিন্সিপালটা এখানে কিন্তু ভালো করে জানতে হবে। দেখো, এখান থেকে যখন কারেন্ট ফ্লো করছে I1 কারেন্ট ফ্লো করছে, এখান থেকে এইভাবে I1 কারেন্ট ফ্লো করছে, তাহলে কি হচ্ছে? আমার ফ্লাক্স এইভাবে ফ্লো করছে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশান এটা, ওকে? এবার ফ্লাক্স এদিক দিয়ে ফ্লো করছে এই ডাইরেকশানে। ফ্লাক্স যখন এখানে ফ্লো করছে, ফ্লাক্স কি করছে? এই যে কয়েলটা আছে, এই কয়েলের প্রপার্টিটাকে ও চেঞ্জ করার চেষ্টা করছে, এই কয়েলের প্রপার্টিটাকে ও চেঞ্জ করার চেষ্টা করছে। যখনই ফ্লাক্স লিঙ্কেজ হবে, যে কোনো কয়েলের মধ্যেই যদি আমরা ইলেকট্রিক সাপ্লাই দেই, তাহলে কি হয়? তার প্রপার্টি চেঞ্জ হয়। সেমভাবে যখনই এখান দিয়ে ফ্লাক্স ফ্লো করবে, তখনও এর প্রপার্টিটা চেঞ্জ করার চেষ্টা করবে। সো এই একটা কয়েল কি করবে? একটা কয়েল বা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি করে? তার প্রপার্টি যদি কেউ চেঞ্জ করার চেষ্টা করে, সে তাকে অপোজ করে ডিউ টু লেন্স ল। তাহলে যখন এখানে ওর প্রপার্টিটাকে অপোজ করার চেষ্টা করবে, বাট এর কাছে কোনো ক্ষমতা নেই একে অপোজ করবে। হোয়াই? কেন ক্ষমতা নেই? ক্ষমতাটা আসবে কোথার থেকে? ভালো করে দেখো, এখানে ফ্লাক্স ওকে অপোজ করার চেষ্টা করছে, তাহলে এর কি দরকার? এরও ফ্লাক্স দরকার, যে ফ্লাক্সটার দ্বারা ও এই ফ্লাক্সটাকে অমিট করবে, মানে এই ডাইরেকশানে ফ্লাক্স ফ্লো করছে, এই ডাইরেকশানে। তো এ যদি কোনোভাবে ফ্লাক্স প্রডিউস করে এবং এই ফ্লাক্সটাকে অপোজিট ডাইরেকশানে ফ্লো করায়, তাহলে এরা দুজন কি হবে? একে অন্যকে অপোজ করবে, একে অন্যকে কি করবে? অপোজ করবে। এবার
বাট এর মধ্যে এই ক্ষমতাটা নেই এ ফ্লাক্স প্রডিউস করবে। কেন ক্ষমতাটা নেই? কারণ এ তখনই ফ্লাক্স প্রডিউস করতে পারবে যখন এখান থেকে কারেন্ট ফ্লো করবে I2। ওকে, তাহলে এখান থেকে কারেন্ট কখন ফ্লো করবে? এখান থেকে তখনই কারেন্ট ফ্লো করবে যখন আমরা এখানে লোড লাগাবো। যখন আমরা লোড লাগাবো তখন সার্কিটটা কমপ্লিট হবে। তার মানে কি এখান থেকে কারেন্ট ফ্লো করবে। যদি এখান থেকে কারেন্ট ফ্লো করে তাহলে এ ফ্লাক্স প্রডিউস করবে, আর যেই ফ্লাক্সটা প্রডিউস করবে সেই ফ্লাক্সটা এমনভাবে প্রডিউস করবে যে ফ্লাক্সটা এর কজেসের যে ফ্লাক্সের জন্য এখানে কারেন্ট ফ্লো করছে সেই ফ্লাক্সকে আবার এ অপোজ করবে। ক্লিয়ার? ক্লিয়ার? সো ডিউ টু নো লোড কন্ডিশন I2 ইকুয়ালস টু 0। ডিউ টু নো লোড কন্ডিশন কি? I2 ইকুয়ালস টু 0। তাহলে I2 যদি 0 হয়, ভালো করে বোঝো, I2 যদি 0 হয় তাহলে এটা কি? এটা আইডিয়াল ট্রান্সফরমার। যদি I2 0 হয় তাহলে I1 অলসো 0। তাহলে I1 যদি 0 হয় তাহলে এখান থেকে কি করে ফ্লাক্স প্রডিউস হচ্ছে? তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে স্যার কি করে এখানে ফ্লাক্স প্রডিউস হচ্ছে, তাই তো? I যদি 0 হয় তাহলে ফ্লাক্স কি করে প্রডিউস হচ্ছে? দেখো আমরা কি জানি? phi ইকুয়ালস টু n ইন্টু I, phi ইকুয়ালস টু n ইন্টু I বাই রিলাক্টেন্স। phi ইকুয়ালস টু, কারণ এই রিলেশনটা কোথার থেকে এসছে? MMF ইকুয়ালস টু n ইন্টু I। MMF কি? ভোল্টেজ। আমরা কি ভোল্টেজ বলতে ম্যাগনেটোমোটিভ ফোর্স, তাহলে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে এটা কি ভোল্টেজের মতো কাজ করে। তাহলে এটা যদি ইলেকট্রিক সার্কিটের ভোল্টেজ হয় ম্যাগনেটিক সার্কিটের, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? phi ইন্টু R। তাহলে এই রিলেশন থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। ক্লিয়ার? কালকে আমি দেখিয়েছিলাম, তোমরা ভিডিওগুলো দেখবে। কোনো এমন জিনিস নেই যেটা আমি না বলে স্টার্ট করেছি মিডিল থেকে। ওকে, তাহলে এটা যদি হয়, যদি এই কন্ডিশনটা অ্যারাইজ হয়, যদি এটা হয়, তাহলে দেখো ফর এ আইডিয়াল ট্রান্সফরমার আমরা কি দেখতে পাচ্ছি যে কারেন্ট এটাও 0, রিলাক্টেন্স আমরা কি জানি আইডিয়াল, এটাও 0। তার মানে এটা কি ফর্মে এসছে? 0/0 ফর্ম। 0/0 ফর্ম। দ্যাটস ওয়াই ফ্রম দ্য ম্যাথামেটিক্স আমরা বলতে পারি কোনো একটা ইকুয়েশন যদি 0/0 ফর্মে আসে তার মানে সেটার একটা সামথিং ফাইনাইট ভ্যালু থাকবে। ক্লিয়ার? সো এই ফাইনাইট ভ্যালুটার জন্য এই ফাইটা এখানে এক্সিস্ট করছে। ক্লিয়ার? এবার দেখো, এবার ফাই যদি এক্সিস্ট করে, ফাই ইকুয়ালস টু আমরা কি জানি? ফাই ইকুয়ালস টু আমরা জানি কি? ফাই এম সাইন ওমেগা টি। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করে দিই ডি ফাই বাই ডিটি, তাহলে কি পাবো? ফাই এম, এটা ওমেগাটা চলে আসবে কস ওমেগা টি। এবার দুদিকে আমি এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে একটা এন, এখানেও এন। তাহলে এটা আমার আবার সেই ইএমএফ ইকুয়েশনটা চলে আসলো না? কি চলে আসলো? এন ফাই এম ওমেগা ইন্টু কস ওমেগা টি। তাহলে সে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এভাবে প্রমাণটা করলাম। ইএমএফ ইকুয়েশনটা চলে এসছে, বুঝতে পেরেছো কি হচ্ছে এখানে? চলো, তাহলে দিস ইজ অল অ্যাবাউট আইডিয়াল ট্রান্সফরমার। এবার দেখবো আইডিয়াল ট্রান্সফরমার। এবার আমরা কি দেখলাম? নো লোড কন্ডিশন। এবার দেখবো লোডেড কন্ডিশনে কি হচ্ছে। ভালো করে বোঝো জিনিসগুলো। তোমরা বারবার ড্র করো, আমি কিন্তু করছি না, বাট তোমরা বারবার ড্র করো, না হলে কিন্তু সব ভুলে যাবে। ঠিক আছে? খুব সুন্দর করে করাচ্ছি আমি তোমাদের, এখান থেকে প্রচুর প্রবলেম করাবো। একদম ভালো মতো আমরা মেশিনটাকে কমপ্লিট করবো। ওকে, চলো এবার দেখো আমি কি করলাম, এখানে লোড কানেক্ট করে দিলাম। এত ঝামেলা হচ্ছে, একটা লোডকে কানেক্ট করেই দিলাম। চলো, একটা লোডকে কানেক্ট করে দিলাম। যখনই আমি লোড কানেক্ট করলাম এই আই কিন্তু আর 0 থাকবে না, সামথিং ভ্যালু হবে। এই আই আর 0 থাকবে না। যখনই এই আই 0 হবে না তখন এখান থেকে কারেন্ট ফ্লো করবে। এবার কারেন্টটা এই ডাইরেকশানেই ফ্লো করবে, সেটা তোমাকে কে বলেছে? কারেন্ট যে এই ডাইরেকশানেই ফ্লো করবে এটা আমাকে লেঞ্জ বলেছে। কি করে বললো লেঞ্জ? দেখো লেঞ্জ কি করে বললো। লেঞ্জ কি বলেছে? কজেসকে অপোজ করবে। তার মানে এখানে ফ্লাক্স আসছে, এই ফ্লাক্সকে
অপোজ করতে হবে। অপোজ কে করবে? যদি এখান থেকে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হলেই এখানে একটা ফ্লাক্স প্রডিউস হবে, সেই ফ্লাক্সটা একে অপোজ করবে। তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্ট কার জন্য ফ্লো হবে? এখানে ইএমএফ প্রডিউস হচ্ছে তার জন্য কারেন্ট ফ্লো হবে। কারেন্টটা এমনভাবে ফ্লো হবে যাতে এই ফ্লাক্সকে অপোজ করে। তাহলে কারেন্টটা ভালো করে দেখো, কারেন্টটা যদি এই ডাইরেকশানে এন্টার করে এইভাবে, তার মানে কি হচ্ছে? কারেন্টটা এই ডাইরেকশানে এন্টার করছে, বোঝো? এই যে এন্টার করলো, এইখানে দাঁড়িয়ে আছে ট্রান্সফরমারের সেকেন্ড পার্টের এই দণ্ডটা, এটা দাঁড়িয়ে আছে এখানে, এইভাবে এন্টার করলো। তাহলে এই চারটে, এই 4 ফিঙ্গার আমার কি? কারেন্ট ডাইরেকশান এন্টার করলো। তাহলে আমার থাম কি রিপ্রেজেন্ট করছে? আপওয়ার্ড ফ্লাক্স ডাইরেকশান। তাহলে সেক্ষেত্রে ফ্লাক্সের ডাইরেকশান কি হচ্ছে? আপওয়ার্ড। আর আমার অরিজিনালি ফ্লাক্সের ডাইরেকশন কি হচ্ছে? ডাউনওয়ার্ড। ক্লিয়ার? এবার তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? যে এবার আমার যে ফ্লাক্সটা এখানে প্রডিউস হচ্ছে লেন্জ লকে স্যাটিসফাই করছে, এ কিন্তু এই ফ্লাক্সটাকে অপোজ করছে। ক্লিয়ার? এই যে মেন ফ্লাক্সটাকে এ কিন্তু অপোজ করছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই ডাইরেকশানে কিন্তু অপোজ করছে। তার জন্য আমি বললাম যে কারেন্ট এই ডাইরেকশানে ফ্লো করবে। এবার বোঝা গেল যে কারেন্টকে যদি আমরা এই ডাইরেকশানে ফ্লো করাতাম উল্টো দিকে, তাহলে ফ্লাক্স কি হতো? নিচের দিকে ফ্লো করতো, তাহলে লেন্জ ল স্যাটিসফাই হতো না। তাহলে কি হতো? মেন ফ্লাক্স আর আমার অপোজিট ফ্লাক্স দুজন সেম ডাইরেকশানে হতো, তাহলে সামেশানটা আমরা আরও বেশি পেতাম। বাট লেন্স ল স্যাটিসফাই করাতে হবে, দ্যাটস ওয়াই এটা অপোজ করাতে হবে। এবার ভালো করে বোঝো, যদি এটা একে অপোজ করে, তার মানে এ তো রেজাল্টেন্ট ফ্লাক্স এটা, আর একে অপোজ করছে, এর টোটাল রেজাল্টেন্ট ফ্লাক্স, তাহলে টোটাল রেজাল্টেন্ট ফ্লাক্স আলটিমেট তো কমে যাচ্ছে, তাই না? বাট আমরা কি জানি? আমি প্রথমে বলেছি ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। তাহলে এখান থেকে ফ্লাক্স ফ্লো করছে, আর এখানে ডিউ টু লেন্জ ল অপোজিট ডাইরেকশানে ফ্লাক্স হচ্ছে। তাহলে আমরা সাপোজ এটাকে যদি ধরি φ1, আর এই অপোজিট ডাইরেকশানে এটাকে ধরি যদি φ2, তাহলে φ1 যদি এই ডাইরেকশানে হয়, φ2 কি হচ্ছে? অপোজিট ডাইরেকশানে। তাহলে এই যদি কন্ডিশন তৈরি হয়, তাহলে কনস্ট্যান্ট ফ্লাক্স এই কথাটা কি বজায় থাকছে? তাহলে কনস্ট্যান্ট ফ্লাক্স এই কথাটা তো আমাদের সত্য নয়, এখান থেকে প্রমাণিত হলো। বাট আমি তবুও বলছি ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। নিচে কমেন্ট করো যে কি করে তোমরা বলবে যে এটা কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস, কোন কন্ডিশনে? এই মেশিনকে এখন কি করতে হবে এর ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রাখার জন্য? ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট এটার কনসেপ্টে চলে যাই। এবার দেখো, এটা φ1 φ2 হবে না, ঠিক আছে? এরকম করে লিখবে না, ফাই সবার সেম হয়। ক্লিয়ার? আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি। সো এবার আমি দেখলাম এটা আমাদের V2, এটা V1। ক্লিয়ার? এই E1 E2 এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস এই ডাইরেকশন, এগুলোকে আমরা এইভাবেও লিখতে পারি, এখানে ডটেড দিতে পারি। সো হোয়াট ইজ ডট? ডট মানে হচ্ছে অলওয়েজ যেখানে ডট দেখবে সেটাকে পজিটিভ ধরে নেবে। তার মানে এটা ডট মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা ডট, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ডটেড মানে ট্রান্সফরমারে ডটেড যদি এভাবে দেওয়া থাকে না, তাহলে ডটেড মানে হচ্ছে একটা ডটে কারেন্ট এন্টার করবে আর একটা ডটে কারেন্ট বেরিয়ে যাবে। তার মানে এটা ডট, এটা এখানে এন্টার করছে, এখানে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? দিস ইজ দ্য মিনিং অফ ডট। এটাই হচ্ছে ট্রান্সফরমারের ডটের মিনিং। ওকে, তাহলে বুঝতে পারলে আইডিয়াল ট্রান্সফরমার যদি লোডেড কন্ডিশনে থাকে তখন আমাদের এই সেকেন্ডারিতেও কিন্তু লেন্জ ল স্যাটিসফাই করছে। বোঝা গেল? সো এটাই মেনলি আইডিয়াল ট্রান্সফরমারের মানে কি বলবো তোমাদের মেন ফান্ডা আর কি। সো যখন আমি এর থেকে ইকুয়েশন ড্র করব বা এর ফেজার ডায়াগ্রাম ড্র করব, আরও অনেক কিছু দেখবো আমরা। সো নেক্সট টপিক আমরা চলে যাবো এবার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। ওকে, চলো। সো আইডিয়াল ট্রান্সফরমার হয়ে গেল, এবার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট প্র্যাকটিক্যাল থেকে ড্র করি, তোমরা আইডিয়ালটাও বুঝে যাবে। আইডিয়াল ট্রান্সফরমারের জন্য প্রথম যে আমি সার্কিটটা ড্র করেছিলাম না, ওটাই আইডিয়াল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, প্রথম সার্কিটটা যেটা এরকম ছিল।
দেখো এখানে কোনো লসেস কম্পোনেন্ট নেই, দ্যাটস ওয়াই এটা এখানে লোডেড। যদি লোড থাকে তো লোডেড, আইডিয়াল লোডেড, আর যদি লোড না থাকেও আইডিয়াল আনলোডেড। এটাই আইডিয়াল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার দেখব। সো একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার কেমন হবে ভালো করে বোঝো। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। This is a core of a transformer. This is a load. ওকে, এবার এখানে এই ওয়াইন্ডিংটা থাকবে আমাদের। বোঝা গেল এটা? এবার এখানে এগুলো কি দিয়েছি, এগুলো হচ্ছে কোর লস কম্পোনেন্ট। ওকে, এগুলো কি, সরি, এগুলো হচ্ছে কপার লস কম্পোনেন্ট, কোর লস তো এখানে হবে। ওকে, তাহলে এখানে একটা আমাদের কি আছে, একটা রেজিস্ট্যান্স, একটা রিয়াক্টেন্স। এখানে একটা রেজিস্ট্যান্স, একটা রিয়াক্টেন্স। এদের অ্যাক্রসে যে ড্রপ বা লসেসগুলো হবে এগুলোই আমরা ওভারঅল কপার লস বলবো। ক্লিয়ার? ওভারঅল কপার লস বলবো। এবার দেখো আমি যদি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার থেকে, তো এখানে দেখো ভালো করে দেখো, এটার ক্ষেত্রে V1, E1, E2, V2, এখান থেকে কিন্তু আমরা যদি এটা লোডেড থাকে, সেক্ষেত্রে এগুলো ইকুয়াল বলতে পারবো না। বাট এই জিনিসগুলো ক্যালকুলেশনটা করাটা আমরা সবসময় চেষ্টা করবো ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম থেকে। সো হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ এ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার? সো আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করছি। দেখো ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইট। দেখো আমি লোডটা কানেক্ট করিনি। এটা হচ্ছে প্রাইমারি R1, এটা হচ্ছে JX1। ওকে, এটাকে বলা হয় কোর লস কম্পোনেন্ট RC। এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট JXM। এখানে এটা হচ্ছে R2, এটা হচ্ছে JX2। ক্লিয়ার? এবার দেখো এটা হচ্ছে আমাদের সাপ্লাই V1। এখানে আমরা প্লাস মাইনাস কী পাবো, EMF E1, এখানে প্লাস মাইনাস E2। ক্লিয়ার? এই অ্যাক্রসে ভোল্টেজ পাবো হচ্ছে V2, আউটপুট ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ বলতে পারো। আর কারেন্ট, এবার কারেন্ট এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে দিস ইজ কল I1, এটা হচ্ছে I0। এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, আমি বলছি ওটা কি বলছি, একটু সবুর করে যাও। দিস ইজ কল I1 ড্যাশ। ওকে, এবার এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে দিস ইজ কল I2। এবার দেখো আমি একটু বুঝিয়ে দেই, এগুলো হচ্ছে সে আমাদের প্রাইমারিতে লসেসের কম্পোনেন্টগুলো, এর অ্যাক্রসে যে ড্রপগুলো হবে দিস কম্পোনেন্ট 2R। এটা হচ্ছে কোর লস কম্পোনেন্ট, এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এই যে কোরের মধ্যে যে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কোর লস, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, এই দুটো। ওকে, এই দুটো। এখানে আমাদের কি থাকবে, এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং বা প্রাইমারি টার্মস, মানে N1, আর এটা N2, এটা হচ্ছে আমাদের N2। এটা হচ্ছে সেকেন্ডারিতে যে কপারগুলো থাকবে তার লসেস হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার ভালো করে বোঝো জিনিসটা, এটা হচ্ছে নো লোড কন্ডিশনের ছবি আঁকিয়েছি, আমি এখানে কোনো লোড লাগাইনি। তাহলে এটা যদি নো লোড হয় তার মানে এখান থেকে I2 কত, 0। তাহলে I2 যদি 0 হয়, ইন আইডিয়াল ট্রান্সফরমার আমরা কি দেখেছিলাম,
এই I1টাও জিরো হয়ে যাচ্ছিল, বাট এখানে কি হবে, I1 জিরো হবে না, এখানে I1 ড্যাশটা জিরো হবে, I1 ড্যাশটা জিরো হবে। বাট ইন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার এই I1টা কিন্তু ফ্লো করবে, কোন দিক দিয়ে ফ্লো করবে ভালো করে দেখো, এটা যতই নো লোড থাক এই I1টা কিন্তু এখান থেকে স্টার্ট করে এই কোর লস কম্পোনেন্ট হয়ে এইভাবে ওর পাথটাকে কমপ্লিট করবে। বোঝা গেল কিভাবে কমপ্লিট করছে, এই দিক দিয়ে যাচ্ছে কোর লস কম্পোনেন্ট হয়ে, ওর পাথ কিন্তু ও কমপ্লিট করছে, তো এই পাথে কিন্তু ও কমপ্লিট হয়ে যাবে। বাট যদি লোডেড কন্ডিশন না থাকে, তাহলে এই I1 কারেন্টটা খুব কম ফ্লো করবে, কারণ এটা ম্যাগনেটাইজ, এটার মধ্যে দিয়ে খুব কম কারেন্ট ফ্লো করে, হোয়াই কম কারেন্ট, এটা I0 কেন কম, আমাদের I0 যদি বেশি হয় তাহলে কি হবে, কোর লস বেশি হবে, মানে ইডি কারেন্ট লসেস বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা এমনভাবে কোরটা ডিজাইন করব যেখানে কোর দিয়ে কি ফ্লো করবে, কোর কি কারেন্ট ফ্লো করার জন্য, কোর ফ্লো করার জন্য হচ্ছে ফ্লাক্স। সো কোর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তো লসেস বেশি হবেই। সো দ্যাটস ওয়াই আমরা কোরটাকে এমনভাবে ডিজাইন করি তার মধ্যে দিয়ে খুব কম পরিমাণে কারেন্ট ফ্লো করে। সো ইন আনলোডেড কন্ডিশন, মানে নো লোড কন্ডিশন, নো লোড, এখান থেকে ওই 3 to 5% কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। So this is all about equivalent circuit diagram of a practical transformer with no load condition. Okay. So এই কন্ডিশনে আমরা এখান থেকে ওই ইকুয়েশনটা দেখো, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে E1/E2 equals to N1/N2, E1/E2 equals to N1/N2, ওকে। কিন্তু এই V1 আর E1কে আমরা ইকুয়াল বলতে পারবো না, বিকজ এখানে কিন্তু লসেস কম্পোনেন্ট আছে, এখানে লসেস হচ্ছে, তার মানে আমরা এখানে এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি V1 গ্রেটার দ্যান E1, এই লসেসের পরে তো এখানে ইনডিউস ইএমএফটা হচ্ছে, তাই তো। কিন্তু আমরা ওখানে কি দেখেছিলাম, ইন আইডিয়াল কেসের V1 ইকুয়ালস টু E1, বাট এখানে লসেস হচ্ছে। চলো এবার যদি আমরা এখানে লোডটা কানেক্ট করে দিই, এবার হেডিং দাও তোমরা, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অফ এ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার উইথ লোডেড কন্ডিশন। তাহলে যদি লোডেড কন্ডিশনে আমরা এখানে লোডটাকে কানেক্ট করে দিই, সো হোয়াট, এখানে যদি আমি লোড কানেক্ট করে দিই, এবার লোড দিয়ে কারেন্ট ফ্লো করবে I2 তখন আর জিরো হবে না। যখন লোড দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন কি হবে, এখানে ইএমএফ প্রডিউস হওয়ার পরেই তো এখান থেকে কারেন্ট ফ্লো করছে, যখন কারেন্ট ফ্লো করবে এখানে ফ্লাক্স প্রডিউস হবে, ডিউ টু দিস ফ্লাক্স লেঞ্জ লকে স্যাটিসফাই করবে, ও এর ফ্লাক্সকে অপোজ করবে, প্রাইমারির ফ্লাক্সকে অপোজ করবে সেকেন্ডারি ফ্লাক্স, যখন অপোজ করবে তখন রেজাল্টেন্ট ফ্লাক্স কী হবে, রেজাল্টেন্ট ফ্লাক্স কমে যাবে। যদি রেজাল্টেন্ট ফ্লাক্স কমে যায় তাহলে ট্রান্সফর্মার প্রিন্সিপাল তো মেনটেন করছে না, ট্রান্সফর্মার প্রিন্সিপাল হচ্ছে, ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস, যদি ট্রান্সফর্মার প্রিন্সিপাল মেনটেন না করে তাহলে তো এই এত কিছুর আমাদের কোনো অস্তিত্বই নেই। তাহলে ট্রান্সফর্মার প্রিন্সিপালকে মেনটেন করার জন্য, আমি আনসারটা দিয়ে দিচ্ছি, ট্রান্সফর্মার প্রিন্সিপালকে মেনটেন করার জন্য এ কী করবে, বেশি করে সোর্স থেকে ফ্লাক্সকে কালেক্ট করবে। ফ্লাক্স কালেক্ট করার জন্য কি দরকার, কারেন্ট দরকার। ফ্লাক্স ফ্লো করানোর জন্য কারেন্ট দরকার। কারেন্ট কোনটা, এটা হচ্ছে সেই I1 ড্যাশ কারেন্টটা। সো এখানে সঙ্গে এই I1 ড্যাশ কারেন্ট তখন এটা দিয়ে ফ্লো করতে থাকবে, এই I1 ড্যাশ কারেন্টটা। সো এই I1 ড্যাশ কারেন্টটা কেন ফ্লো করছে, যখন আমরা লোড লাগাবো, লোড লাগালে একমাত্র I1 ড্যাশ কারেন্টটা ফ্লো করছে, ডিউ টু মেনটেন দ্য কনস্ট্যান্ট ফ্লাক্স। তার মানে ফ্লাক্সটাকে মেনটেন করার জন্য বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করাতে হচ্ছে, যাতে এই কারেন্টটা এখানে ফ্লো করে এখানে বেশি ফ্লাক্স তৈরি করে, যাতে এর অপোজিশনটা এই কনস্ট্যান্ট ফ্লাক্স যে ব্যাপারটাকে মেনটেন করে রাখে। বোঝা গেল। সো এই লোডেড কন্ডিশনে এই I1 ড্যাশ কিন্তু প্রচুর ফ্লো করে, ঠিক আছে। এখান থেকে আমাদের সার্কিটটা আমরা বলতে পারি ফুললি স্যাটিসফাইড সার্কিট। তাহলে বোঝা গেল ইন লোডেড কন্ডিশন I1 ড্যাশ কেন ফাইনাইট হয়, বা I2 ড্যাশ ফাইনাইট হলে কি হয়, তাহলে I2 ড্যাশ জিরো হলে এটা কেন জিরো হয়,
বোঝা গেল এই জিনিসগুলো। তাহলে সেমভাবে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ওদের তো এই লসেস কম্পোনেন্টগুলো নেই, বা এই কোরের যে লসেস কম্পোনেন্ট এগুলো নেই, তাহলে আইডিয়াল ট্রান্সফরমারে তার জন্য ডাইরেক্ট I1টা 0 হয়ে যাচ্ছে, I2 0 হলে I1 0 হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, আমি কি দেখালাম যে এখান থেকে যখন এটা ট্রান্সফরমার, এখানে যখন এটা নো লোডেড কন্ডিশনে এই I2 যদি 0 হয়ে যায় তাহলে এখানে I1ও 0 হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে কেন, বিকজ এখানে কোনো লসেস কম্পোনেন্ট নেই বা এ ক্লোজ পাথ পাচ্ছে না, আমরা এটাকে 0 ধরে নিয়েছি, দ্যাটস ওয়াই কি পাচ্ছে এটা I1 0। বাট এখানে কিন্তু I1 ড্যাশটা 0 হয়েছে, I1 0 হয়নি, কারণ এই একটা ক্লোজ পাথ পেয়েছে। সো আই থিঙ্ক তোমাদের আজকে ক্লাসটা আমার খুব ভালো লেগেছে। কারো যদি কোনো কমেন্ট থাকে প্লিজ নিচে কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। ওকে, সো নেক্সট দিন আমি তোমাদের রেফারিং অফ এ সার্কিট বোঝাবো। ওকে, প্যারামিটার রেফারিং। ওকে, সো থ্যাংক ইউ, ক্লাস বন্ধ করে দাও।